আমরা মায়াপুর ভ্রমণে আসলেও এই স্থানটির ব্যাপারে কিন্তু অনেকেই জানি না। এই গরমে এখানে আসার পরে আর যেতেই ইচ্ছে করছে না। মায়াপুরে হঠাৎ করে এত বিদেশি একসাথে কোথা থেকে চলে আসে। ইস্কনের এই বোটটার জন্যই ইস্কনের এই বিদেশি গ্রামগুলোকে সবাই ইস্কনের রাশিয়ান পাড়া বলে। এটাই হচ্ছে সেই জায়গা মায়াপুরে যেখানে ইস্কনের বিদেশি ভক্তদের বসবাস। বিল্ডিংগুলির পেছনে দেখতে পাচ্ছ সুবিশাল মায়াপুর চন্দ্রোদয় টেম্পল। এখানে কিন্তু কোনো বিদেশি থাকে না, এখানে কিন্তু আমাদের স্থানীয় ইন্ডিয়ানরাই বসবাস করে থাকেন। দেখতে পারলে তাল গাছের মাথায় কি সুন্দর বাবুই পাখির বাসা। যদিও আমি এই মুহূর্তে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে, মায়াপুরের বিদেশি গ্রাম ভ্রমণে করার জন্য। মায়াপুরের বিদেশি গ্রাম শরডাঙ্গা ভ্রমণের জন্য আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুনগরের আশেপাশে। আমার সামনেই রয়েছে শরডাঙ্গা গ্রাম। আর যে রাস্তার পথে আমি হেঁটে চলেছি এই রাস্তার পেছন দিক থেকে আসছে বাহাদুরপুর রেলওয়ে স্টেশন থেকে, আর সামনের দিকেই রয়েছে শরডাঙ্গা হয়ে মায়াপুর। পাশেই দেখতে পাচ্ছ সুন্দর জলঙ্গি নদী। আর আজকের যাত্রা আমি করছি আমার এই যে সাইকেল বুলেটে চেপে। বেশ সুন্দর প্রকৃতির মাঝে থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। কোনো মাইক ইউজ করছি না, একেবারে মোবাইলের মাইক সরাসরি ইউজ হচ্ছে। তাতে দেখো কত সুন্দর আওয়াজটা আসছে। আর সুন্দর প্রকৃতি তো সেই সাথে অবশ্যই রয়েছে এখানে। একেবারে চাষের জমির মধ্যেকার পরিবেশ, পুরো অক্সিজেনে ভরা। চারিদিকে কোথাও পাট লাগানো, কোথাও ভুট্টা লাগানো, কোথাও আবার প্রাকৃতিকভাবে বিভিন্ন রকমের গাছ গজিয়ে উঠেছে। আর সাথে ক্ষতিকারক এই পার্থেনিয়াম গাছগুলোও আছে। এখানে যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগলো তা হলো এই দেখো সোলার ইউজ করে এখান থেকে কিন্তু পাম্পের মাধ্যমে জল তোলা হচ্ছে। যদিও আমি এটা জানি না যে মাটি থেকে তুলছে নাকি জলঙ্গি নদী থেকে এই জলগুলোকে তোলা হচ্ছে। মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যেহেতু মায়াপুর যাওয়া যায়, তো মায়াপুর যাওয়ার প্রচুর টোটো আসছে এখান থেকে বাহাদুরপুর রেলওয়ে স্টেশন থেকে মায়াপুরের দিকে। আর আজ কিন্তু ভীষণই গরম, তার মধ্যেই চলছে চাষিদের নানান কাজকর্ম। কোথাও পাট কাটা, কোথাও পাটের আঁশ ছাড়ানো, কোথাও পাট জাগে দেওয়ার কাজকর্ম শুরু হয়েছে। যার জন্য রাস্তার দুধারে প্রচুর পরিমাণে কাঁচা এবং ছাড়িয়ে নেওয়ার পরে যে পাখাটি, সেই পাখাটির লাট মারা রয়েছে। এটাই হচ্ছে শরডাঙ্গা গ্রামে যাওয়ার রাস্তার বর্তমান পরিবেশ ও পরিস্থিতি। এই বছরখানিক আগেই এই রাস্তাটি মায়াপুর যাওয়ার গোপন রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছিল এবং সেই সাথে ভাইরাল হয়েছিল। এবার শরডাঙ্গা বা মায়াপুরে বিদেশিদের গ্রাম ভ্রমণের নামে এই জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে, এবার সেটা জানিয়ে দিই। দেখো, মায়াপুরে বসবাসরত বিভিন্ন বিদেশিরা যারা রাশিয়া, ফ্রান্স, ইউরোপ, ইউকে বিভিন্ন স্থান থেকে আসে, তারা কোথায় বসবাস করে মায়াপুরে এই বিষয় নিয়ে অনেকেরই আগ্রহ আছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে তারা যেখানে বসবাস করে সেই স্থানে কীভাবে যেতে হয়। অনেক ভিডিওতেই শরডাঙ্গাকে বিদেশিদের গ্রাম হিসেবে দেখানো হলেও শরডাঙ্গাতে কিন্তু ওই বিদেশিরা বসবাস করে না। শরডাঙ্গাতে কিন্তু আমাদের যারা স্থানীয় তারাই কিন্তু বসবাস করে থাকে। তাহলে তারা কোথায় বসবাস করে সেই দৃশ্য এবং সেখানে কীভাবে যেতে হয় এটা দেখানোর জন্য প্রধানত এই রাস্তাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যাত্রাপথেই চলতে চলতে আমার নজরে পড়লো অদ্ভুত এক চায়ের দোকান, কলকাতা বেকার চা। যদিও এই মুহূর্তে দোকানটি বন্ধ। আর এখানে দেখো সুন্দর সুন্দর বেশ বসার জায়গা করা আছে। এখান থেকে বাহাদুরপুর রেলওয়ে স্টেশন 4.750 কিমি, মানে 5 কিলোমিটারের মতন দূরত্ব। এবার এখানে আমি কেন দাঁড়ালাম সেই দৃশ্য এবার তোমাদেরকে দেখাবো। দেখো, এই চায়ের দোকান থেকে একেবারে ঢিলছুড়া দূরত্বেই রয়েছে এখানে বেশ কিছু কটেজ। মূলত ওটা বিদেশিদের জন্যই নির্মিত কটেজ, তবে ইন্ডিয়ানরাও চাইলে ওখানে থাকতে পারে। বাট ইন্ডিয়ানরা এখানে সচরাচর থাকে না, বিদেশিরাই মূলত এখানে থাকে। কারণ এখানে যে জায়গাটা রয়েছে, জায়গাটা সম্পূর্ণরূপে একেবারে চাষের জমি। আর আশেপাশের 4-5 কিলোমিটারের মধ্যে কোনো রকম কোনো পরিবহন বা ওই টাইপের কোনো ফ্যাসিলিটি নেই। এখান থেকে মূলত যে সমস্ত টোটোগুলো ওই মায়াপুর বাহাদুরপুরের মধ্যে চলাচল করে সেই সমস্ত টোটোই পরিবহনের জন্য রয়েছে। আর বাজারঘাটও আশেপাশে নেই, সেজন্য ইন্ডিয়ানরা প্রধানত এরকম জায়গা পছন্দ করবে না, তবে চাইলে থাকতে পারে। আমি এই কটেজটার ব্যাপারে যতটা জেনেছি, এই কটেজটা নাকি বিদেশিরাই তৈরি করেছিল, কেউ কেউ বলে রাশিয়ানরা তৈরি করেছিল। আমার সঠিক জানা নেই, মায়াপুর যারা কর্তৃপক্ষ তারাও এটা নির্মাণ করে থাকতে পারে। দেখতে পারলে একটা বাইক চলে গেল, তোমাদেরকে দেখালাম। এই বাইকে কিন্তু পেছনে ছিল বিদেশি। দেখো, আমি কাউকে গাইড করছি না বা এখানে আসার জন্য কাউকে আমি উদ্বুদ্ধ করছি না। আমি এখানে জাস্ট ঘুরতে এসেছি, ঘুরতে এসে যারা দেখছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কটেজগুলির মধ্যে একটা অদ্ভুত কাণ্ড দেখলাম। এই যে শেডটা দেখছো, আর ওপাশে একটা শেড রয়েছে। দুটো শেডের উপরেই কিন্তু একেবারে সম্পূর্ণরূপে সোলার সিস্টেম লাগানো, মানে ইলেকট্রিসিটি এখান থেকে প্রাকৃতিকভাবে জেনারেট হয়। যাই হোক, আমরা ওই জায়গা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর বর্তমানে রোদ তো একেবারে মাথার উপরে চড়ে বসেছে।
সামনেই সরডাঙ্গা, দেখো সরডাঙ্গা গ্রাম এখান থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। তো এতক্ষণ যে দৃশ্য আপনারা স্ক্রিনে দেখলেন বা এখন বর্তমানে দেখছেন, এটাই হচ্ছে সরডাঙ্গা গ্রাম। এখান থেকে রাস্তা ডান দিকে চলে গেছে বামনপুকুরের দিকে, আর আমাদেরকে এখান থেকে যেতে হবে বাঁ দিকে, অর্থাৎ মায়াপুর ইসকন টেম্পলের দিকে। এই রাস্তায় পড়বে আমাদের আজকের দৃশ্যাবলী। এখানে ঢোকার মুখে যে গ্রামগুলি পড়লো সেগুলি কিন্তু প্রধানত মুসলিম অধ্যুষিত, তবে এখন হিন্দু অধ্যুষিত এলাকা চলে এসেছে। এই রাস্তাটিও দেখুন বেশ সুন্দর, কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে হলেও। সামনে এই যে রাস্তাটি, এখান থেকে রাস্তা চলে গেছে একটা ডানে, আমাদেরকে যেতে হবে সোজা। এখান থেকে দেখুন সোজা চলে যাচ্ছি, সামনেই পড়বে জলঙ্গি নদী। এই দেখো সরডাঙ্গা। তো আমি কিন্তু এখন সরডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে চলেছি। এখানে কিন্তু কোনো বিদেশি থাকে না, এখানে কিন্তু আমাদের স্থানীয় ইন্ডিয়ানরাই বসবাস করে থাকেন। এই হচ্ছে এখানকার সামনের দৃশ্য। পাট উঠেছে, পাট আঁশ ছাড়ানোর পরে পাখাটি শুকোতে দিয়েছে, মেলে দিয়েছে রাস্তার দুধারে। খুব অদূরেই আমাদের সামনে রয়েছে জলঙ্গি নদী। সেই দৃশ্যটা দেখার পরে ওখান থেকে জলঙ্গি নদীর ধার বরাবর আমরা ইসকন টেম্পলের দিকে এগোবো, এবং ওই রাস্তাতেই রয়েছে বিদেশিদের গ্রাম। কোথাও ফ্রান্সের লোকজন থাকে, কোথাও রাশিয়ার লোকজন থাকে, কোথাও আমেরিকার লোকজন থাকে। সেই দৃশ্যই আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। সামনে দেখো গুয়াঙ্গ সাপ লাফাতে লাফাতে দৌড়াচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই জায়গাটা কতটা নিস্তব্ধ, যে গুয়াঙ্গ সাপ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা ছোট্ট একটা মন্দির রয়েছে, মায়ামারি গঙ্গা মন্দির। আমি এখন মায়ামারি গঙ্গা মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা রয়েছে বট গাছ, তার ঠিক সামনেই জলঙ্গি নদী। দুর্দান্ত জায়গা। এই গরমে এখানে আসার পরে আর যেতেই ইচ্ছে করছে না। এই স্থানও কিন্তু সরডাঙ্গা গ্রামের মধ্যেই রয়েছে। আর সামনে যে মায়ামারি মন্দিরটি রয়েছে, এই মন্দিরে কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা তোমাদেরকে এবার জানাবো। এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক পেছনেই লেখা আছে ভগবান বলরাম এখানে তীর্থযাত্রায় এসেছিলেন। স্থানীয় ব্রাহ্মণরা তার কাছে মায়া রাক্ষস থেকে সুরক্ষা চেয়েছিলেন, যে অনেক অসুবিধার সৃষ্টি করেছিলেন। বলরাম তার সাথে দীর্ঘকাল যুদ্ধ করেন এবং অবশেষে তাকে বধ করেন। এই অঞ্চলটি তাই মায়ামারি নামে পরিচিত। এটি সেই পবিত্র স্থান যেখানে বলরাম মায়া রাক্ষসকে বধ করেছিলেন। আমরা মায়াপুর ভ্রমণে আসলেও এই স্থানটির ব্যাপারে কিন্তু অনেকেই জানি না। তো মায়ামারি গঙ্গা মাতার মন্দির দর্শন করে এবার আবার সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে তোমরা দেখতে পারলে একটা বিদেশি ছেলে, তার সাথে তার গুরুদেব হবে হয়তো, উনি এখানে এসেছিল এই মায়ামারি গঙ্গা মাতার মন্দির বাচ্চাটাকে, মানে ছেলেটাকে দর্শন করাতে। যে রাস্তা দিয়ে আমি চলেছি, এই রাস্তাটারও দুপাশে মূলত চাষিদেরই এলাকা। আর এই রাস্তাতেই কিন্তু রয়েছে মায়াপুরে যে সমস্ত বিদেশি ভক্তরা আসেন তাদের বসবাসের জায়গা। ওই সমস্ত কটেজের ভিতরের দৃশ্য তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, বাইরে থেকেই তোমাদেরকে যতটা সময় দেখানোর চেষ্টা করবো। জানি না সেটাও কথাটা দেখাতে পারবো, সামনে কোনো ক্যামেরা অ্যালাউড আছে কিনা রাস্তাতে যাওয়ার সময়ও। আর জায়গাটা দেখো কতটা শুনশান, শুধুমাত্র চাষি ছাড়া আর কেউ কিন্তু আসে না। তো দেখো সরডাঙ্গা গ্রাম কিন্তু আমরা ক্রস করে এসেছি। আর এই যে অল্প কয়েকটি বাড়ি সম্বলিত গ্রামটি দেখছো, এটা হচ্ছে মোল্লাপাড়া মাঠপাড়া। এখনও কিন্তু সেই স্থান আসেনি যে স্থানে আমি আজকে তোমাদের দর্শন করাতে চলেছি। তো এটুকু তো ক্লিয়ার যে যারা বলে সরডাঙ্গা হচ্ছে মায়াপুরে বিদেশিদের গ্রাম বা বিদেশিদের বসবাসের গ্রাম, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল তথ্য। যদিও এই মোল্লাপাড়া পার করার পরেই বিদেশিদের গ্রাম চলে আসবে। এই দেখো সামনে এখানেই বিভিন্ন স্থান রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গৌর ভিলেজ কটেজ। দেখো এই দেখো ইসকনের লোগো, ভেতরে সব যে জায়গাগুলি রয়েছে এটাই হচ্ছে বিদেশিদের গ্রাম। এই সব হচ্ছে বিল্ডিং, কোনোটা নতুন নির্মাণ হচ্ছে, কোনোটাতে বসবাস করছে লোকজন।
তো আমার পিছনে রয়েছে গৌর ভিলেজ। মূলত এই সমস্ত গ্রামগুলি মায়াপুরে বিদেশিদের বসবাসের জায়গা। ভেতরে আরও অনেক কটেজ রয়েছে, প্রবেশ তো একেবারে বারণ। তো ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা সম্ভব দেখাচ্ছি। তো এখানে বড় বিল্ডিংটিতে এখনও ইন্টেরিয়রের কাজকর্ম চলছে। আর যে কটেজ এলাকা রয়েছে সেখানে বিদেশিদের বসবাস রয়েছে। প্রধানত রুম রেন্ট নিয়েই তারা এখানে বসবাস করে থাকে। আর এই রকম বিদেশি দেখছি এরকম বাইকে করে, স্কুটিতে করে এখান থেকে অহরহ যাতায়াত করছে। প্রচুর পরিমাণে দেখলাম। এখানে 2-3 মিনিট দাঁড়ালাম, তার মধ্যেই দেখতে পেলাম অনেককে। মায়াপুর ইসকন টেম্পল কিন্তু এখান থেকে অলমোস্ট একবারে পুরোপুরি 4 কিলোমিটার দূরত্বে, কিন্তু তারপরে এই জায়গাটা শান্ত ছায়া সুনিবিড় হওয়ার জন্য কিন্তু তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। ধীরে ধীরে স্থানীয়দের বাড়িঘরও এখানে নির্মাণ হচ্ছে। জানি না জায়গাগুলি কতদিন এরকম শান্ত থাকবে, তবে জলঙ্গি নদীর ম্যাজিক তো এখানে রয়েছে। তাছাড়া এখানকার যে গ্রামগুলি বা বিভিন্ন কটেজগুলির কিন্তু বিভিন্ন রকম নাম রয়েছে। পেছনে যেমন গৌরকুঞ্জ কথাটি পুরোপুরি ইন্ডিকেট করা রয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু এখানে যে আর সমস্ত বিল্ডিংস বা বসতি স্থানগুলো রয়েছে সেই প্রত্যেকটি স্থানে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন গোকুলধাম, নন্দী স্যাংচুয়ারি, রসামৃত কুঞ্জ, এরকম আরও অনেক বিভিন্ন টাইপের নাম। জলঙ্গি ধাম। তো পেছনে যে দৃশ্যগুলি আমি তোমাদেরকে দেখালাম, এটা দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে সেই জায়গা মায়াপুরে যেখানে ইসকনের বিদেশি ভক্তদের বসবাস। একেবারে স্টিল ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ ওখানে যতদূর সম্ভব জানি ক্যামেরা নট অ্যালাউড। আমি আর রিস্কও নিইনি, ওই রানিং অবস্থাতেই যতটা সম্ভব ফুটেজ তুলে নিয়েছি। আর কেন থাকবে না, এখানে 2-1টা বাইক বা গাড়ির আওয়াজ বাদ দিলে জায়গাটাতে দিনের বেলাতে ভর দুপুরে 1টা-1.5টার মতো বাজে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? আর পেছনের ওই এলাকাটিতে তো বাজারঘাট থেকে শুরু করে রেস্টুরেন্ট সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এমনকি বাচ্চাদের পড়াশোনার জায়গা পর্যন্ত। বাইরে থেকে দেখে যতটা বুঝতে পারলাম, ভেতরের দৃশ্য তো আমি দেখতে পারিনি, কারণ ভেতরে প্রবেশ করিনি, বা করার অধিকার আছে কিনা আমি সেটাও জানি না। বাট রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। তো ওই রাস্তা ছেড়ে পাশের আর একটা রাস্তাতে আমি চলে এসেছি, যার নাম মুরারি গুপ্তা রোড। এই রাস্তাটা ওটার থেকে তুলনামূলকভাবে ভালো, যদিও রাস্তায় প্রচুর পরিমাণে মাটি রয়েছে। এই রাস্তা দিয়েই মায়াপুরে যাব। রাস্তাটা পুরো নিরিবিলি। আর এখানেও যে চুনা কানাসিতে বিদেশিরা বসবাস করে বিভিন্ন প্লটে, বিভিন্ন জমিতে, বিভিন্ন বিল্ডিংয়ে, সেটা বুঝতে পারছি, কারণ মাঝে মধ্যেই তারা এখান থেকে যাতায়াত করছে। ভাই আমি এখন রয়েছি তারানপুর রোডে। এই রাস্তা আমার উল্টো দিকে, মানে এইদিকে চলে গেছে সরাসরি তারানপুর ঘাটের দিকে। আর কে বলবে এখানে জঙ্গলের মধ্যে একটা ভক্তি বেদান্ত স্কুল রয়েছে, ভক্তি বেদান্ত গুরুকুল, যার নাম আই এম জাস্ট অবাক যে এখানে গাছপালার আড়ালে গুরুকুল থাকার পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে কটেজ বিল্ডিং, যেখানে মূলত বিদেশিরাই বসবাস করে থাকেন। তাদের থাকার ব্যবস্থাও এখানে রয়েছে। কিছু নির্মাণ হচ্ছে, কিছু নির্মাণ হয়ে গেছে, সেখানে লোকজন বসবাস করে। সম্ভবত ইসকনের এই বোর্ডটার জন্যই ইসকনের এই বিদেশি গ্রামগুলোকে সবাই ইসকনের রাশিয়ান পাড়া বলে। সম্পূর্ণ বোর্ডটাই রাশিয়ান ভাষায় লেখা।
এই দেখো এখানেও যত সব হাই রাইজ বিল্ডিং রয়েছে এই সমস্ত বিল্ডিংয়ে কিন্তু তাদের বসবাস। অনেক বিল্ডিংয়ে বসবাস করছে, অনেক বিল্ডিং নতুন নতুন সব নির্মাণ হচ্ছে। বিল্ডিংগুলির পেছনে দেখতে পাচ্ছ সুবিশাল মায়াপুর চন্দ্রোদয় টেম্পল। যারা এতদিন কনফিউশনে থাকতে যে মায়াপুরে হঠাৎ করে এত বিদেশি একসাথে কোথা থেকে চলে আসে, তারা থাকে কোথায়, আশা করি তাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি। তোমরাও এখানকার রাস্তাঘাটগুলি থেকে ঘুরে ঘুরে এনাদের বসবাসের জায়গাগুলি দূর থেকে দেখতে পারো। এনাদের বসবাসের জায়গায় আশা করি প্রবেশের অনুমতি দেবে না, যদি ইসকন স্পেশাল পারমিশন দেয় একমাত্র তবেই ভেতরে প্রবেশ করতে পারো, না হলে এখানকার টোটোই একমাত্র এখানে ঘোরা ভরসা। তোমরা বললে অবশ্যই টোটোওয়ালাও ঘুরিয়ে দেবে।